আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিনিয়ত নানা ধরনের পট পরিবর্তন হচ্ছে। কেউ বিভিন্নভাবে গুজব রটাচ্ছেন, তো কেউ রাজনৈতিক প্রক্রিয়ায় যে পট পরিবর্তন রয়েছে, সেই পট পরিবর্তন করার চিন্তাভাবনা করছেন। কেউ বা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্নভাবে আস্ফালন করছেন, বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন। আবার অন্যদিকে কেউ ক্ষমতায় থেকে সেই ক্ষমতাকে কিভাবে দীর্ঘায়িত করা যায়, সেটি নিয়ে চিন্তাভাবনা করছেন। আবার অন্যদিকে আরেক গোষ্ঠী রয়েছেন যারা নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা শুরু করেছেন। আপনারা সম্প্রতি বুঝতে পেরেছেন যে আমি কোন রাজনৈতিক দলের কথা বলেছি এবং তাদের বর্তমান কর্মসূচি আসলে কোন দিকে যাচ্ছে এই বিষয়টিও আপনাদের বোঝার আর বাকি নেই। তবে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দল কিন্তু পতনের পর থেকে এখন পর্যন্ত আমরা যে সকল কর্মকাণ্ড বা কর্মসূচি লক্ষ্য করেছি, সেগুলো থেকে স্পষ্টভাবে বলা যায় যে আওয়ামী লীগের ফেরার যে পথগুলো রয়েছে, সেই পথগুলো কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বিপ্লব পরবর্তী যে প্রতিবিপ্লব রয়েছে, সেই প্রতিবিপ্লবের সম্ভাবনা বারবার তৈরি করতে পারলেও সেই প্রতিবিপ্লবকে সফল করার জন্য কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ কোনোভাবে গ্রহণ করতে পারেনি, কিংবা তারা সেই পদক্ষেপের কাছেও যেতে পারেনি। এমনটি বলছি কারণ পতনের প্রায় ৭ থেকে ৮ মাস অতিবাহিত হওয়ার পরও মানুষজন যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে ভাবছেন যে আওয়ামী লীগ প্রতিবিপ্লব করে ফেলবে কিংবা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ক্ষমতায় বহাল হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এসেছিল সেভাবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো একটি পদক্ষেপের মাধ্যমে বিদায় হয়ে যাবে। প্রকৃতপক্ষে কিন্তু এই সত্যি ঘটনাটুকু সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ চাইলেই কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের মতো হুটহাট করে প্রতিবিপ্লব করা সম্ভব নয়। তবে বাংলাদেশে আওয়ামী লীগের পুনরায় ফিরে আসার বেশ কিছু পথ খোলা রয়েছে এখনো। তবে বেশ কিছু বলতে এখানে সর্বোচ্চ ২ টি পথকে বোঝাতে চাচ্ছি এবং সেই বিষয়টি নিয়ে ভিডিওতে আলোচনা করব। এর পূর্বে একটি জিনিস ছোট করে বলে নিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সহ অন্যান্য বেশ কিছু বিষয় চর্চা হচ্ছে, এই সকল চর্চার মধ্যে একটি প্রশ্ন কিন্তু সহসা উঠে আসছে এবং সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৃতপক্ষে কি তাদের যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা নিয়ে কি দেশ পরিচালনা করছে কিনা। আমি এখানে কিছু জিনিস উল্লেখ করব। সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ৫ই আগস্টের পর থেকে দেশকে শান্তিপূর্ণ রাখার জন্য এবং দেশের যে সকল প্রধান কাজসমূহ রয়েছে, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য বিষয়বস্তু, সেগুলো কিন্তু পালন করার জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার করছে। এবং পরপর ৩ বার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মধ্যেই কিন্তু রয়েছে। এখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীর হাতে যতক্ষণ রয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেনাবাহিনী আল্টিমেট যে পাওয়ার রয়েছে বাংলাদেশের আইন বিষয়ে, সেটি কিন্তু তাদের কাছে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এখানে পুলিশকে আমরা দেখেছি বিগত দিন সেনাবাহিনী কিন্তু প্রটোকল দিয়ে, অর্থাৎ সেনাবাহিনী একটি নিরাপত্তা বলয় তৈরি করেছিল পুলিশকে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য কিংবা দেশের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক করার জন্য। এমনকি এখনো দেশে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী হ্যান্ডেল করছে। কিছু ঘটনার সামনের সারিতে পুলিশ বাহিনী থাকলেও, অর্থাৎ পুলিশ প্রশাসন থাকলেও পেছনের সারিতে কিন্তু সেনাবাহিনী অবশ্যই থাকে। এবং বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিতে সেনাবাহিনী প্রধান বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন বার্তা প্রদান করেছেন। সেই সকল বার্তাতে সেনাবাহিনী প্রধান স্পষ্টভাবে কিন্তু কিছু বিষয় উল্লেখ করেছেন, যেগুলো থেকে বোঝা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং অন্যান্য বিষয়বস্তু রক্ষার্থে সর্বোচ্চ ভূমিকা পালন করছে। আরেকটি বিষয় দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যে অবস্থায় রয়েছেন, তাতে করে কিন্তু সেনাবাহিনী যদি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে যে
আমরা ব্যারাকে ফিরে যাচ্ছি। আপনারা আপনাদের যে বেসামরিক বাহিনীগুলো রয়েছে সেগুলো দিয়ে দেশ পরিচালনা করুন। এখানে পুলিশকেই বোঝানো হচ্ছে। পুলিশ বাহিনী দিয়ে আপনারা দেশ পরিচালনা করুন। সেক্ষেত্রে দেখবেন পুলিশ বাহিনীর উপর যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তারা যেভাবে অত্যাচারের শিকার হয়েছেন, তারা কিন্তু এখনো তাদের যে রিকভারি পয়েন্ট রয়েছে, সেই রিকভারি পয়েন্টে কিন্তু তারা আসতে পারেননি। কিছু জায়গায় হয়তো পুলিশ সক্রিয় প্রদর্শন করলেও তারা কিন্তু এক প্রকারে এখনো দুর্বল হিসাবে রয়েছে। সেদিক থেকে কিন্তু পুলিশ কোনোভাবেই কিন্তু সেনাবাহিনীর ব্যাকআপ ছাড়া বাংলাদেশকে নিরাপত্তা প্রদান করতে সক্ষম হবে না। অথবা বাংলাদেশের যে চলমান বিষয়বস্তু আমরা লক্ষ্য করছি সেগুলো কাভার দেয়া কিন্তু সেনাবাহিনী ছাড়া সম্ভব নয়। সেই হিসাবে দেশের কিন্তু শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাবে এবং দেশ বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কিন্তু আর থাকবে না। তাহলে এই যে ছোটখাটো একটি কথা, এই ছোটখাটো কথা থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী প্রকৃতপক্ষে কিন্তু তাদের যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সেই সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু দেশ পরিচালনা করছে। এটিকে সেনা শাসনও আপনাকে বলতে পারেন অথবা সেনা আইনও বলতে পারেন। কিন্তু যেটি প্রকৃতপক্ষে জনসম্মুখে প্রকাশিত হচ্ছে না। কিন্তু জনসম্মুখে প্রকাশিত না হলেও দেশের সার্বিক পরিস্থিতি যখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে অভ্যন্তরীণভাবে, সেটি কিন্তু কোনোভাবেই সেনা শাসনের বাইরে যেতে পারে না। সুতরাং আমি এখানে মনে করছি বাংলাদেশের অভ্যন্তরীণ প্রেক্ষাপট ঘিরে সেনাবাহিনী যে সকল কর্মকাণ্ড করছে বা যে সকল বিষয়বস্তু পরিচালনা করছেন তাতে হয়তোবা জনসম্মুখে বা পাবলিকলি যেটি প্রকাশ করা হয়, অধ্যাদেশের মাধ্যমে জারি করা হয়, সেই সেনাশাসন জারি না হলেও প্রকৃতপক্ষে কিন্তু সেনা দ্বারাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে। এই হচ্ছে মূলত যে প্রশ্নটি উঠে আসছে বর্তমানে যে সেনা শাসন চলছে কিনা এটির প্রকৃত একটি উদাহরণ এবং বিশ্লেষণ। এখন অন্য যে বিষয়টি রয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার যে পথ রয়েছে। দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ ফেরার মাত্র ২ টি পথ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যেটি অনেকটাই অনিশ্চিত। আর সেই অনিশ্চিত পথটি হচ্ছে প্রতিবিপ্লব। অনিশ্চিত বলছি কারণ বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে তাদের কর্মকাণ্ড বা তাদের কর্মসূচি নিয়ে দল কিন্তু অনেকটাই টানাপোড়েনের মধ্যে রয়েছে। যেমন একটি বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে তারা একটি টানাটানির মধ্যে রয়েছে। ঠিক একইভাবে সর্বোচ্চ পর্যায়ের যে সকল নেতা রয়েছেন আওয়ামী লীগের তারা কিন্তু দেশের মাটিতে নেই। তারা বিদেশে অবস্থান করছেন। সেই হিসাবে নেতাকর্মীরা যারা দেশে অবস্থান করছেন, তারা কিন্তু এক ধরনের চেইন অফ কমান্ড হীনতায় ভুগছেন। এবং চেইন অফ কমান্ড হীনতা এছাড়াও তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে যে আন্দোলন করা প্রয়োজন, সেই আন্দোলনে কিন্তু তারা এখন পর্যন্ত যেতে পারছেন না। আর বিপ্লব পরবর্তী প্রতিবিপ্লব করার জন্য আন্দোলন সবথেকে গুরুত্বপূর্ণ। সবথেকে গুরুত্বপূর্ণ নয়, আন্দোলনই মুখ্য। আন্দোলন ছাড়া প্রতিবিপ্লব কোনোভাবেই সংগঠিত হয় না এবং সেই আন্দোলন হতে হবে দেশব্যাপী। যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে ঠিক একইভাবে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় কিন্তু আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু এই আন্দোলনটা বর্তমানে আওয়ামী লীগের জন্য অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের দলীয় অভ্যন্তরীণ বিভিন্ন কার্যকলাপ এবং তাদের লবিং তদবিরের যে তৎপরতা, সেই তৎপরতার মাধ্যমে এখন পর্যন্ত কিন্তু আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ যে আইন প্রশাসন রয়েছে, সেটি কিন্তু তারা করতে পারেনি। আবার জনগণও কিন্তু প্রকৃতপক্ষে তাদের এইসবে সায় দিবে কিনা, এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন তাহলে ২য় পরিকল্পনা বা ২য় যে পথ, সেই পথটি কি? এই পথটি হচ্ছে অনেক লম্বা একটি প্রসেস এবং এটি হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। এখন নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে কি করবে না, এটিও মোটামুটি জনগণের উপর ডিপেন্ড করে। আবার হ্যাঁ, বিরোধী দলে যাওয়াও কিন্তু জনগণের উপর ডিপেন্ড করে। তবে আওয়ামী লীগ ফেরার জন্য আ নির্বাচনে অংশগ্রহণ করাটাই হচ্ছে মুখ্য। যদিও বিরোধী দলে চলে যায় বিভিন্ন সিস্টেমেটিক বা পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যদি তারা বিরোধী দলেও চলে যায়, তাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করার একটি সুযোগ থেকে যায়। এবং পরবর্তীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে হয়তোবা অতীতে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ঠিক একইভাবে হয়তোবা জনপ্রিয়তার মাধ্যমে কিংবা আন্দোলনের মাধ্যমে একটি সিস্টেমেটিক ওয়েতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে পদ্ধতিগুলো গ্রহণ করা প্রয়োজন, আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে নানাভাবে হস্তক্ষেপের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো করতে হবে। সেখানে আন্তর্জাতিক মহল লবিং ও তদবির অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আন্তর্জাতিক পর্যায়ে যদি আওয়ামী লীগ তাদের লবিং তদবিরে এখন পর্যন্ত শক্ত অবস্থানে যেতে না পারে, তাহলে এই যে ২য় পথটি রয়েছে, সেই পথটিও কিন্তু আওয়ামী লীগের বর্তমান প্রেক্ষাপটে লাভ করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে। আমি প্রতিবিপ্লবের কথাটা ইতিমধ্যে বলেছি এবং হ্যাঁ, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কথাটাও কিন্তু স্বল্প পরিসরে বলার চেষ্টা করেছি। সুতরাং এই ২ টি পথ যদি আওয়ামী লীগ সঠিকভাবে বাস্তবায়ন করে এগুতে পারে, তাহলে হয়তোবা কোনো একটি পথে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। বিজয় বলতে রাজনীতির মাঠে ফেরা কিংবা ক্ষমতায় বহাল হওয়ার যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি কিন্তু তারা অর্জন করতে সক্ষম হবে। এখন আসলে দেখার অপেক্ষায় যে আওয়ামী লীগ কোনোভাবে প্রতিবিপ্লব করতে পারে কিনা বা তাদের সংগঠনকে সমৃদ্ধ করে আন্দোলনের সৃষ্টি করতে পারে কিনা অথবা আন্তর্জাতিক লবিং তদবির যেটি রয়েছে সেটি ব্যবহার করে তারা আসন্ন নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে কিনা বা সুযোগ পায় কিনা।